শুভ সন্ধ্যা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানে আমরা পারিবারিক ল নিয়ে আলোচনা করে থাকি। প্রতিদিনকার মতো আমার এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে যিনি উপস্থিত আছেন প্র্যাকটিসিং ব্যারিস্টার জনাব চৌধুরী সুলতান। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি, আমরা আপনাকে গত অনুষ্ঠানে মিস করেছি। ইনশাল্লাহ দর্শকদের একটা প্রোগ্রাম আমরা মিস করেছি, তারপরেও ইনশাল্লাহ আপনি এই অনুষ্ঠানে পূর্ববর্তী যে আলোচনাটা হয়েছিল সেটা নিয়ে আপনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। এবং বরাবরের মতো আমার এই অনুষ্ঠানে যিনি কো হোস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব কায়সার খান। কায়সার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ফ্যামিলি লয়ের সাথে ইমিগ্রেশনের যে কানেকশনসগুলো আছে, কিভাবে ফ্যামিলি লয়ের আন্ডারে এবং ইমিগ্রেশনস নিয়ে মানুষের কিভাবে তাদের পারিবারিক জীবনে এফেক্ট পড়ে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে আমাদের চিরাচরিত যে আলোচনার বিষয়বস্তু ফ্যামিলি লয়ের আন্ডারে, সেই বিষয়গুলোতে আজকে চলে যাব। এবং গত পর্বের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার নিয়ে, যেটা আজকেও ইন লাইন উইথ দ্যাট আমরা আলোচনা করব দুটো টপিকস নিয়ে। বিষয়গুলো হচ্ছে যে মেডিয়েশন কখন করতে হয় এবং এই মেডিয়েশন প্রসেসটা কি। তারপরে আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কো প্যারেন্টিং আফটার সেপারেশন। যখন হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চাদের বাবা এবং মা আলাদা হয়ে যায়, তখন তারা কিভাবে তাদের প্যারেন্টিং রাইটসগুলোকে সমুন্নত রাখবেন এবং বাচ্চার দেখভাল করার জন্য কিভাবে তাদের দেখাশোনা করবেন, কিভাবে এটাকে মেডিয়েশনের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে কিভাবে জটিল বিষয়গুলো আমরা সমাধান করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে আমাদেরকে কল করে, এবং টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে, সেই টেক্সট ফোন নাম্বারেও টেক্সট পাঠিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানের বাইরে যদি আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, টেক্সট ফোন অথবা ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজে প্রশ্ন রাখতে পারবেন। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপের স্কাই 780 এবং ইউটিউব ও ফেসবুক পেজে। দর্শকগণ আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। ইতিমধ্যে আমাদের একটি কল আছে, আমি কলটা নিয়ে আমাদের অতিথির কাছে আসবো। সুপ্রিয় দর্শক, নামটা বলে প্রশ্নটা করুন। দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্নটি করুন। আপনার You're getting feedback from the television. হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমি আমার নাম বিবাদা লমিয়া और मेरे पर टीवी पर तो पॉजिटिव है। आज का कंप्यूटर में দর্শক এক্সকিউজ মি, দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্নটি করুন। আপনার ইকো হচ্ছে এবং আমরা বোধহয় দর্শককে হারিয়ে ফেলেছি। সুলতান ভাই, আমাদের আজকের যে বিষয়, আমরা প্রথমে এই বরাবরের মতো যাব কায়সার ভাইয়ের কাছে। কায়সার ভাই, আপনি যদি আপনার প্রশ্ন দিয়ে শুরু করুন, তাহলে আমাদের অতিথি উত্তর দিবেন। Okay, Assalamu alaikum. Sultan Bhai, so mediation. So what is mediation? What does it involve? And what is the need for it? থ্যাংক ইউ কায়সার ভাই প্রশ্নটা করার জন্য। আমি দর্শকদের সরাসরি বলবো যে মিডিয়েশনটা হচ্ছে একটা প্রসেস, যে আপনারা কোর্টে যাওয়ার আগে যে আউট অফ কোর্ট একটা সেটেলমেন্ট, অনেক বাংলায় যেটা বলা যায় সালিশ। আমরা যে কোথাও যদি ইনফর্মাল একটা কোর্ট আউট অফ কোর্ট রেজলিউশন, যে আপনি মিডিয়েশনটা ইনফর্মালি আপনি যে কোনো
মিডিয়েশন আপনি সালিশটা অনেক সময় যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় অনেকখানে যে যারা সিনিয়র আছেন কিংবা ফ্যামিলির সিনিয়র কেউ কিংবা পরিবারের বাইরে যে একটা এলাকার সিনিয়র কেউ অনেক সময় দেখা গেছে কোনো যদি সমস্যা হয় পারিবারিক সমস্যা কিংবা অন্য কোনো একটা কলহ হলে যে এলাকার সিনিয়র যারা ওনারা সেটা চেয়ারম্যান হোক কিংবা কোনো অন্য মুরব্বী কেউ হোক ওনারা একটা দুপক্ষকে নিয়ে বসে দুজনের আলোচনাটা শুনে তখন ওনারা একটা ডিসিশন যে না এইটা মনে করি আমরা হওয়া উচিত। তো সব দেশের ক্ষেত্রে এটা যে তখন এটা কোর্টে যাওয়ার কোনো দরকার নাই যে একজন আমরা যেটা সালিশ করে একটু যাদের কথা হয়তো একটু সিনিয়র কেউ যাদের কথা দুই পক্ষই শুনবে এবং দুই পক্ষই বলবে যে না আমরা উনার কাছে যাচ্ছি উনার কথা আমরা শুনতে রাজি আছি। A lot of times the mosque imams tend to get involved in mediation. অনেক সময় মসজিদের ইমাম কিংবা এটা যদি সিটিতে হয় তাহলে হয়তো চেয়ারম্যান কিংবা কাউন্সিলর, এটা যদি গ্রামে হয় গ্রামের কোনো মাতব্বর কিংবা মোড়ল কিংবা যারা চেয়ারম্যান কমিশনার ওনারা সেটা করতে পারে। জি এইটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সো আপনার মিডিয়েশনের দ্য হোল আইডিয়া অফ মিডিয়েশনটাই হচ্ছে এটা ইংরেজিতে বলা হচ্ছে মিডিয়েশন। এবং আমরা যেখানে এই মিডিয়েশনটা নিয়ে কথা বলছিলাম যে ফ্যামিলি লর অ্যাসপেক্টে মিডিয়েশনটা আসছে এই কারণে যে আপনি বিফোর আপনারা কোর্টে যাওয়ার আগে আপনারা এখানে যেটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার কোনো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে দর্শক যেটা করতে হবে আগে মিডিয়েশন আপনাকে দেখাতে হবে কোর্টকে যে আপনি মিডিয়েশন প্রসেসটা ফলো করে আসছেন। তো এটা করার জন্য এটা ফর্মেই দেয়া আছে একটা মিয়াম একটা অপশন দেয়া আছে যে আপনি মিডিয়েশন করেছেন কি না। তো আপনি যদি মিডিয়েশন প্রসেসটা হচ্ছে যে আপনার মিডিয়েশনটা করতে হবে, মিডিয়েশন অ্যাপ্রুভড প্রোভাইডার আছে উনাদের থ্রুতে আপনি এটা মিডিয়েশনটা করার পরে দেখা যদি যায় যে আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্টনারের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে ওটা যে আপনি চেষ্টা করেছেন যে না আমি কোর্টে যাওয়ার আগে আমরা দুপক্ষ বসে একটা সালিশ করার চেষ্টা করেছি। তো এটা যদি না হয় সেটা এক কথা। অনেক সময় যেটা হয় যে না আপনারা হয়তো মনে করেন যে না মিডিয়েশনে কথা বলে আমরা একটা ডিসিশনে এসেছি আমাদের কোর্টে যাওয়ার দরকার নাই কারণ কোর্টে যাওয়াটা একটা এক্সপেন্সিভ প্রসেস একটা লেংদি প্রসেস। তো আমরা ওই পথে যাওয়ার আগেই একটা আমাদের রেজুলিউশন হয়ে গেছে। So in terms of the actual mediation, what it actually involves, the actual steps. Obviously you mentioned that what mediation is, which is clear now. In terms of and you've talked about whether or not potentially the need for it. But in terms of the actual more detail of the mediation process, and because you've touched on the required, you've touched on what it is. Well, I think a little bit help of just what the actual steps of mediation. Thank you, Kaisar bhai. এটা দর্শকবৃন্দ যেটা করার জন্য মিডিয়েশন অ্যাপ্রুভ প্রোভাইডার হতে হবে, যে কেউ মিডিয়েশন করতে পারবেন ওনাদেরকে আগে ট্রেইনড হতে হবে। যদি ফর্মাল কোনো মিডিয়েশনে আসতে হয় তাহলে ট্রেইনড হতে হবে। আপনি ইনফর্মালি এটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, যেমন আপনাদের এটা যদি হাজব্যান্ড ওয়াইফে একটা ঝামেলা হয় এটা আপনাদের বাবা মা শ্বশুর শাশুড়ি আপনাদের যারা রিলেটিভ আছে যাদেরকে আপনারা মনে করেন যে না উনারা হয়তো আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবেন উনাদেরকে আপনারা ইনফর্মালি মিডিয়েশন করতে পারবেন। বাট ফর্মাল মিডিয়েশন যেটা ওইটা আপনার মিডিয়েশন অ্যাপ্রুভ প্রোভাইডার কিংবা মিডিয়েটর হতে হবে এবং ওইটা ওয়েবসাইট থেকে দেখতে হবে আপনার এটা যে আপনি দিয়ে ওইখানে কে আছে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট দেন। যে তাদের একটা ফি আছে, খুব বেশি ফি না, আমি এক্স্যাক্টলি কতটা ফি জানি না, অ্যারাউন্ড এবং এটা লেস দেন 100 পাউন্ড হওয়ার কথা। ইমতিয়াজ ভাই জি আমরা একটা কল নিয়ে আসি। জি সুপ্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো জি বলেন আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনারা তিনজনই তো লয়ার ভাই, আমার প্রসঙ্গটা জানি না কার কাছ থেকে পাবো। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আমি একজন রেস্টুরেন্টের স্কিল ওয়ার্কার। জি তো আমি 2 বছর যাবত কাজ করতেছি।
তো আমি এখন হলিডেতেও গেলে, ইংল্যান্ডের বাইরে হলিডে গেলে কতদিন বাইরে থাকতে পারবো, এই জিনিসটা আমি একটু শিওর করতে চাই। থ্যাংক ইউ দর্শক। অন্য কোনো প্রশ্ন আছে আপনার? দিন থাকা যায় আর কি। আপনার সম্পূর্ণ প্রশ্নটা হলো, এই আমি যতদিন থাকবো এইটা কি পেয়েবল হতে হবে না পে ছাড়া চলবে, এইটাই প্লিজ। থ্যাংক ইউ। আমি টিভির চাউনটা যাই, আপনারা একটু বলবেন। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমি আপনার প্রশ্নটি দেওয়ার চেষ্টা করব। জি, দর্শক যে প্রশ্নটি করেছেন, আমি যদি আপনি অ্যালাউ করেন তাহলে প্রশ্নটির উত্তরটি দিই প্লিজ। থ্যাংক ইউ। দর্শক, আপনি বলেছেন যে আপনি স্কিলড ওয়ার্কারে আছেন, রেস্টুরেন্টের ভিসায় আছেন, আপনি কতদিন দেশের বাইরে থাকতে পারবেন। দেখুন, এবং সেখানে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যতদিন থাকবেন সেটা আপনার পেইড হলিডে হবে না নন পেইড হলিডে হবে। দেখুন, আপনি ততদিন থাকতে পারবেন, এই স্কিলড ওয়ার্কার ততদিন থাকতে পারবেন যতদিন আপনার এমপ্লয়ার আপনার হলিডেটা অ্যাকসেপ্ট করে, ততদিন থাকতে পারবেন। এখন দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি পেমেন্ট পাবেন কিনা। এখন দেখেন, আপনি যদি 3 মান্থস গিয়ে থাকেন, কোনো রেস্টুরেন্ট তো আপনাকে 3 মান্থস হলিডে পে করার কথা না। এখানে সাধারণত যেটা হয় যে আপনি 28 দিন পেইড হলিডে পাবেন, এই 28 দিন আপনাকে বেতন দিতে হবে, বা এর চেয়েও যদি আপনার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টে যদি 28 দিনের আপনার যদি এক্সট্রা আওয়ার থাকে ওয়ার্ক, সেক্ষেত্রে ভ্যারি করতে পারে যে 28 দিনের বেশিও আপনার সেখানে কাউন্টেবল হতে পারে। বাট নিয়মত যেটা হচ্ছে যে আপনি 28 দিন পেইড হলিডে পাবেন, সেটা এমপ্লয়ার দিতে বাধ্য, এবং এটা হচ্ছে এমপ্লয়মেন্টের আন্ডারে যদি আপনার কোনো হলিডে কন্ট্রাক্ট অনুযায়ী পে না করে, সেক্ষেত্রে আপনি সেটার জন্য ক্লেম করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার হলিডে যতদিন আছে। এখন আপনি যদি এই প্রশ্নটি করে থাকেন যে আপনি আসলে মূলত এর বাইরে থাকতে পারবেন কিনা, দেখুন, আপনি যদি 10 ওয়ার্কিং ডেজ যদি আপনার এমপ্লয়ারের অনুমতি ব্যতি রেখে বাইরে থাকেন, তাহলে এমপ্লয়ারের দায়িত্ব হচ্ছে তার যে স্পন্সরশিপ লাইসেন্স নেওয়ার সময় সে যে দায়িত্ববদ্ধ, সে এটাকে হোম অফিসকে রিপোর্ট করে দিতে হবে যদি আপনি কোনো কারণ ছাড়া 10 দিনের বেশি অনুপস্থিত থাকেন। তাহলে স্বভাবতই এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার হলিডে যদি 28 দিনের বেশি আপনাকে নিতে হয়, সেটা এমপ্লয়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে যেতে হবে। আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জি সুলতান ভাই, আপনি এটার সাথে কোনো কিছু অ্যাড করবেন কিনা? না, থ্যাংক ইউ। মনে হয় আরেকটা জিনিস যেটা হয়তো যে ইমিগ্রেশন রুলের আন্ডারে হয়তো উনি কতদিন বাইরে থাকতে পারবেন, এটা বোধহয় ওনার কোয়েশ্চেন ছিল, এটা একটু যদি ক্ল্যারিফাই করেন। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, সাধারণত আপনার কন্টিনিউয়াসি থাকার জন্য ওয়ান গোতে আসলে আপনি 6 মাস পর্যন্ত 180 ডেজ থাকতে পারবেন। 180 ডেজ যদি আপনার এমপ্লয়ার অ্যালাউ করে, তখন আপনি গিয়ে সেটা থাকতে পারবেন। 180 ডেজের যদি লেস হয় সেটা থাকতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আপনি একবার 180 ডেজ থাকেন, তখন 5 বছর পরে গিয়ে যখন আপনি প্রত্যেক বছর যদি 180 ডেজ করে থাকেন, তাহলে 450 ডেজের উপরে আপনার অ্যাবসেন্ট হয়ে যাবে এখান থেকে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই 5 বছরের মধ্যে যাতে আপনি মেইনলি রিকমেন্ডেড যে 90 ডেজের উপরে আপনি থাকবেন না। সেক্ষেত্রে আপনি 6 মান্থস থাকতে পারেন, আপনার ভিসায় কোনো অসুবিধা হবে না যদি আপনার এমপ্লয়ার অ্যালাউ করে। বাট রিকমেন্ডেড হচ্ছে যে ওয়ান গোতে আপনি 90 ডেজের বেশি গিয়ে না থাকাই ভালো। The only other thing is that 28 days is full time. So if they're working part-time pro rata, skilled worker that has to be full time. Okay. So skilled worker, আমি আমার co-host উনি যে বিষয়টি তুলেছেন যে 28 দিন, এখানে যদি আপনি পার্ট টাইম হন, অবশ্যই পার্ট টাইম হওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে যে আপনি স্কিলড ওয়ার্কারে আছেন, এটা ফুল টাইম হবে, এবং সেক্ষেত্রে 28 দিন ফুল টাইম আপনি পাবেন। জি সুলতান ভাই, আমরা যে কথা বলছিলাম যে মেডিয়েশন প্রসেসটা কিভাবে কাজ করে, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে এক্স্যাক্টলি আসলে কি কি ঘটে এই যে মেডিয়েশন প্রসেসটা শুরু হলে, হোক সেটা ফ্যামিলি মেম্বারসদের মাধ্যমে, তো ইনফর্মাল মেডিয়েশন, বাট যদি ট্রেন্ড যারা লিস্টেড মেডিয়েটর আছে তারা যদি এখানে ইনভলভ হয়, প্রসেসটা আসলে কিভাবে কাজ করে? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। দর্শকবৃন্দ, যেটা প্রসেসটা হচ্ছে, যে সময়ে
একজন মিডিয়েশনের অ্যাপ্লিকেশন চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন করে থাকেন, তো মিডিয়েশনের যে প্রসেসটা আপনাকে প্রথমে ফলো করতে হবে। সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিকেন্ট উনি কন্ট্যাক্ট করতে, উনি কিংবা ওনার যে যদি সলিসিটর থাকেন যে ওনারা কন্ট্যাক্ট করবেন মিডিয়েটরকে, অ্যাপ্রুভ মিডিয়েটর, ওনাদেরকে ইমেল দিয়ে কিংবা আপনি ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন। তখন ওনাদের এঙ্গেজমেন্টের ওনারা হয়তো ফির যে ব্যাপারটা সেটা আপনারা কমপ্লাই করার পরে মিডিয়েটর দুজনকেই যোগাযোগ করবে ইন্ডিভিজুয়ালি। যে অ্যাপ্লিকেন্ট যদি আপনি হন, আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ডের সাথে ওনারা সেপারেটলি যোগাযোগ করবে এবং জিজ্ঞেস করবে যে এরকম একটা অ্যাপ্লিকেশন করেছেন, আপনি তো এই ব্যাপারে কি মতামত, কিংবা আপনি বাচ্চা দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিংবা বাচ্চা আপনার সাথে থাকার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওই ব্যাপারে উনি কি চায়। তো উনি হয়তো বলতে পারে যে উনি এগ্রি করে কিংবা উনি এগ্রি করে না। তখন আপনার যদি এগ্রি করে তখন বোথ সাইডে মানে দুপক্ষের সাথেই মিডিয়েটর কথা বলবে এবং আপনারা যদি এটা সেপারেট কথা বলার পরে যদি আপনারা এগ্রি করেন তখন মিডিয়েটর চেষ্টা করবে দুই সাইডকেই কোর্টে যাওয়ার আগেই আপনাদেরকে একটা এগ্রিমেন্ট করে দিতে, যে আপনার হয়তো রিটেন একটা এগ্রিমেন্টও আপনারা করতে পারেন যেটা আপনারা দুজন সাইন করলে এবং আপনারা সেটা ফলো করতে পারেন। এখন ঘটনা হচ্ছে যে মিডিয়েশনটা কি বাইন্ডিং কিনা, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আসলে মিডিয়েশন কোনো বাইন্ডিং লিগ্যাল এগ্রিমেন্ট না। মিডিয়েটর আপনাদের দুজনকেই ওনারা সাজেস্ট করতে পারবেন এবং ওনারা একটা ডিসিশন দিতে পারবেন কিংবা বলতে পারবেন যে আমরা মনে করি যে এটা হওয়া উচিত, কিন্তু আপনি নট নেসেসারিলি এটা যে আপনার শুনতেই হবে এটা মানে এটা ইটস নট ইট বিকামস এ বাইন্ডিং। এটা পরবর্তীতে কোর্টে গিয়ে বলা যাবে না যে না আমরা তো এই এগ্রিমেন্ট রিচ করেছি, দেয়ারফর আমাদের এটাই ইমপ্লিমেন্টেড হইতে হবে। কোর্ট তার ওন প্রসেস ফলো করবে, কিন্তু এটা একটা গুড প্রসেস যে অনেক সময় আপনার কারণ একটা কোর্ট যদি একটা কেস যদি কোর্টে যায় এটা 1.5 থেকে 2 বছর অনেক সময় লাগে। আপনার অনেক কমপ্লেক্স প্রসেস, এখানে ব্যারিস্টার, সলিসিটর, কোর্ট ফি, এবং এটা এট দি এন্ড আপনার একটা কোর্ট কেস হচ্ছে অনেক স্ট্রেসফুল। আপনি মেন্টালি অনেক স্ট্রেসের মধ্যে থাকবেন কারণ অনেক কমপ্লায়েন্স থাকবে যেগুলো আপনাকে করতে হবে। আপনার টাইম টু টাইম অনেক ডকুমেন্টস প্রডিউস করতে হবে আপনার। সো এটা আপনার মানসিকভাবে এবং আপনার আর্থিকভাবে এটা কোয়াইট ইটস এ গ্রুসাম প্রসেস। আরেকটা কল নিয়ে আসবো, আমরা অনেকগুলো কল পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনি যদি আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রিনা। তো আমার বাইরে বেসিক্যালি বাংলাদেশ থেকে আমি পৌরানিলা। তো তাইলে সময় মেডিকেল টেস্ট করছিলাম, আমি টিবি টেস্ট করছিলাম, পজিটিভ হয়েছে আমার ওয়াইফ। তো আপনার দর্শক এক মাস ট্রিট করার বাদে দর্শক তো আমি তো জানতাম যে 1 মাস বাদে যদি পাওয়া হয় সেটা আবার সাবমিট করবে বলে মেডিকেল রিপোর্ট না, তারা কি হোমওয়ার্ক জানাইয়া দিলাইব। দর্শক, আপনি আপনার কিছু কথা ভেঙে আসছিল এবং আপনার ইকো হচ্ছে। আপনি যদি একটু আপনি টিভির সামনে বসে কথা বলছেন? জি না, আমি আরেকটা নম্বরে আপনার জি, আবার একটু প্রশ্নটা আবার ক্লিয়ার করে বলুন তো প্লিজ। তো বেসিক্যালি টিবি টেস্ট মানে পজিটিভ আইছে মেডিকেল। জিও তো এখন তারা কইছে 1 মাস বাদে ভালো হয়ে যাব। এখন আমরা যখন চাইলাম 1 মাস বাদে যদি ভালো হয়ে যায় মেডিকেলি সাবমিট করা যাবে। আর এখন যে টিবি টেস্ট পজিটিভ আইছে তারা কি কথা কিছু বানাই দিবনি? আপনি কি অ্যাপ্লিকেশন করবেন উনি? এটা বেসিক্যালি আমার বাইরে বাংলাদেশ থেকে আনতাম স্পাউস ভিসা। ঠিক, ওকে। না, আপনি তো এখনো সাবমিট করেননি অ্যাপ্লিকেশন, তাই না? অ্যাপ্লিকেশন বেসিক্যালি পাসপোর্ট দিলাইছে অলরেডি। পাসপোর্ট দিলাইছে, খালি মেডিকেল সার্টিফিকেট হইছে না, এখানে পজিটিভ আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে ফেলছে মানে কি আপনার অ্যাপ্লিকেশন কি একবার সাবমিট করেছিল না করে না এখনো? না, ওটা সাবমিট করছেন বা উইদাউট মেডিকেল সার্টিফিকেট। সো পাসপোর্ট ওটা সাবমিট করলে মেডিকেল সার্টিফিকেট ছাড়া, মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য না পজিটিভ আছে করে।
তাহলে হোম অফিস আপনাদেরকে বলেছে যে 1 মাস পরে কারা বলেছে আপনাকে? বেসিক্যালি the ডাক্তার কইছে 1 মাস ঔষধ খাইলা ভালো হয়ে যাব। তো আমরা কোশ্চেন হইল 1 মাস পরে যদি ভালো হয়ে যায় ওই সার্টিফিকেট কিটা দেওয়া যায় বলি না কিটা ছাড়া তো যদি জানাই দিতে হবে তো দেখো আমি কিটা আইছে ওকে দর্শক, আপনি যেভাবে আপনি দেখতে থাকুন, আমি বলছি প্রশ্নের উত্তরটি। থ্যাংক ইউ। জি আমাদের দর্শক যে প্রশ্নটি করেছিলেন যে একটা টিবি টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে, এখন কি হবে? পজিটিভ রেজাল্ট যদি আসে এবং একটা ডক্টর তারা বলেছেন যে 1 মাসের পরে আবার এখানে যাই থাকুক না কেন, এটা কোনো ডিসকোয়ালিফিকেশন না কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের জন্য। এটাকে কিউর হতে হবে। এখন দেখেন 1 মাস পরে যখন যদি নেগেটিভ আসে তখন ওইটাকেই কনসিডারেশনে নেওয়া হবে। এই যে পিছনের যেটা পজিটিভ এসেছে এটা কোনো কনসিডারেশনে নেওয়া হবে না দর্শক। আর এখানে হোম অফিসকে ইনফর্ম করা না করা এতে কিচ্ছু যায় আসে না। কারণ হচ্ছে যে অনেকের দেখা গেছে যে বাংলাদেশ থেকে ট্রাভেল করার পরেও অনেককে কিন্তু এখানে এয়ারপোর্টেও চেক করা হয়, ফার্দার চেক করা হয় যদি টিবি টেস্টটা পুরনো থাকে। যেমন 6 মাসের ভ্যালিডিটি থাকে, তার মধ্যে দেখা গেছে 5 মাস হয়ে গেছে, তখনও কিন্তু অনেক সময় এখানে এয়ারপোর্টে চেক করে থাকে। সো আপনি এটা কোনো ওরিড হওয়ার কিছু নাই যে হোম অফিসে ইনফর্ম করুক বা না করুক, তাতে কিছু যায় আসে না। আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জি সুলতান ভাই, আমরা কথা বলছিলাম মেডিয়েশন নিয়ে, যে কিভাবে কাজ করে এবং তারা কিভাবে অ্যাপয়েন্টেড হবে। তো আপনি কন্টিনিউ করুন। জি, আমরা কথা বলছিলাম যে মিডিয়েশনটা একটা ইনফর্মাল প্রসেস, যেটা রেজিস্টার্ড মিডিয়েটর যারা ওনারা সেটা দুই পক্ষের সাথেই কথা বলবেন, হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্টনার যারা, ওনাদের সাথে কথা বলে ওনারা সমস্যাটা শুনে দুজনকে আলাদাভাবে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো এটা যদি সাকসেসফুল হয় তখন আপনার আর কোর্টে যাওয়ার দরকার হচ্ছে না, কারণ কোর্ট অনেক একটা লেংদি এবং এক্সপেন্সিভ প্রসেস। আপনার সেটা যদি না করে আপনার সলিউশন হয়ে যায়, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। আর এট দি এন্ড আপনার মনে রাখতে হবে, হয়তো আপনার রিলেশনশিপটা অনেক সময় অনেক ক্ষেত্রে থাকে না, বাট একটা বাচ্চার ক্ষেত্রে যে কোর্ট যেটা বলে যে বাচ্চার, এবং কোর্ট যেটা আইন যেটা বলে যে বাচ্চার জীবনে বাবা এবং মা দুজনেই দরকার। তো একটা এখন দর্শক এটা জিনিসটা অনেক ইমতিয়াজ ভাই, এটা আমি একটা কম্পারিজন, ইটস লাইক টু হ্যান্ড। আপনি এখন কোন হ্যান্ড বেশি উপকারী, একটা হাত বেশি উপকারী আরেকটা না, এটা তো আমরা বলতে পারি না। আমরা আলোচনা কন্টিনিউ করব, আমাদের ব্রেকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, যেখানে আমরা আলোচনা করছি যে মেডিয়েশন প্রসেসটা কি, মেডিয়েশনের গুরুত্ব কতটুকু। যখন একজন বাচ্চার বা বাচ্চাদের বাবা মা দুজনকেই দরকার তাদের জীবনে, তখন আমরা এটাকে মেডিয়েশনটাকে গুরুত্ব দিয়ে তাদের প্রায়োরিটিটাকে দিব, সেটার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা বিরতির পরে আবার ফিরে আসছি, এই আলোচনাটা কন্টিনিউ করব, দেখতে
আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্কাই 780 ইউটিউব এবং ফেসবুক, এনটিভি ফেসবুক পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইড পেজ থেকে। আপনারা এই অনুষ্ঠানটিতে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে, এবং একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠানের বাইরে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ইমেইল অথবা ফেসবুক পেজে আপনার প্রশ্ন রাখতে পারবেন অথবা টেক্সট করতে পারবেন। আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করবে আপনাদের কোয়েরিজগুলোর উত্তর দিতে। আমরা এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটিতে যে আলোচনা করছিলাম মেডিয়েশন এবং তার গুরুত্ব নিয়ে, আমরা এই প্রশ্নটি করতে চাই আমার অতিথিকে যে যদি মেডিয়েশন কাজ না করে তখন আসলে কি কনসিকুয়েন্সটা দাঁড়ায় এবং কি প্রসেসটা কি। তার আগে আরেকটা কল, যাদের জন্য আমাদের অনুষ্ঠান আমরা বেশ সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। দর্শক আপনার প্রশ্নটি করুন, শোনা যাচ্ছে না আপনার কথা। জি আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ব্রিটিশ হসপিটালে গিয়ে প্রায় ভর্তি হয়েছি। হ্যালো, জি বলুন, আপনার প্রশ্নটি কি বলুন। আমার প্রশ্ন হলো ভাই, আমি ওই 2-3 বার পাস করতে পারি নাই, বুঝতে পারছি। জি, আর এখন আমি একটু অসুস্থ। জি জি দর্শক, আপনি বলুন, প্রশ্নটি বলুন। আপনি অসুস্থ, আপনি আপনার বয়সটা বলবেন, বয়স কত আপনার? বয়স এখন 63 হয়ে গেছে। জি জি, ওকে, আপনি যদি অনুষ্ঠান দেখতে থাকুন। আমি আর কোনো প্রশ্ন আছে আপনার, আমি উত্তরটি দিব। এখন হতো না, আমি কি করতে হইব বলে না, আমি তো এখন পরীক্ষা দিয়ে পাস করতে পারবো না। আমার এই জীবন, আমার মেমোরি কাম করে না, বুঝতে পারছেন। জি থ্যাংক ইউ দর্শক, আমি প্রশ্নটির উত্তরটি দিচ্ছি, আপনি দেখতে থাকুন। জি সুলতান ভাই, আমরা ওই আলোচনায় যাওয়ার আগে আপনি প্রশ্নটি রাখুন, আমি আলোচনায় যাওয়ার আগে দর্শকের উত্তরটি দিচ্ছি। দর্শক, আপনারা যদি এমনিতে 65 ইয়ার্স অফ এজ যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে আর এই যে ইংলিশ রিকোয়ারমেন্ট বা লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা আর প্রয়োজন নেই, যদি আপনার না কোনো শারীরিক অসুস্থতা থাকে। যে আমাদের দর্শক যে কথাটি বলেছেন যে শারীরিক অসুস্থতা, তিনি আর লাইফ ইন দ্য ইউকে টেস্ট অথবা ইংলিশ টেস্ট দেওয়ার মতো শারীরিক সুস্থ মনে করছেন না। দেখুন দর্শক, আপনি যদি মনে করেন অসুস্থ না, তাহলে হবে না। আপনাকে আপনার জিপি থেকে একটা ফর্ম পূরণ করে আনতে হবে। আপনি ওদেরকে বললে ওরা, অথবা আপনি যে কোনো সলিসিটরের কাছে গেলে আপনাকে এই যে ইংলিশ টেস্ট এক্সামিশনের জন্য আপনাকে একটা, অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট এক্সামিশনের জন্য আপনাকে একটা ফর্ম ধরিয়ে দেবে। সেই ফর্মটা আপনার জিপি যদি পূরণ করে দেয় এবং তারা যদি সাইন করে দেয়, তাহলে আর আপনার এই যে রিকোয়ারমেন্টটা আছে এটা থাকতেছে না। তাহলে আমরা আপনি এক্সামশন পেয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। আমি আশা করি উত্তরটি পেয়েছেন। সুলতান ভাই, আমরা বলছিলাম যে যদি মেডিয়েশন ওয়ার্ক না করে তখন আসলে আমরা কি করতে হবে? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। যে দর্শকবৃন্দ, মিডিয়েশন প্রসেসটা আপনাকে প্রথমত একটা অ্যাপ্লিকেশন করার আগে করতে হবে, এবং যদি এটা কাজ না করে তখন আপনাকে যেটা হচ্ছে যে মিডিয়েটর একটা সার্টিফিকেট দিয়ে দিবে যে আপনি মিডিয়েশন ট্রাই করেছেন কিন্তু এটা কাজ করেনি। তো সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি তখন একটা কোর্ট প্রসেস শুরু করতে পারবেন। একটা কথা আপনাদেরকে আমার ডিসকাশনে, আমাদের আলোচনায় আসেনি, সেটা হচ্ছে যে কখন আপনাকে মিডিয়েশন করতে হবে না যদি কোর্ট প্রসেসে যাওয়ার সময়। এটা এখানে একটা এক্সামশনের ব্যাপার আছে, যে মিডিয়েশন এক্সামশনে, যে এখানে যদি আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফ কিংবা কারো যদি এখানে কোনো ইস্যু থাকে যে ডোমেস্টিক ভায়োলেন্স, এখানে কোনো এভিডেন্স থাকে কিংবা কোনো ইস্যু থাকে, পুলিশ ইনভলভমেন্ট থাকে, কিংবা এনি ফর্ম অফ কোনো ভায়োলেন্সের ইস্যু থাকে, তখন আপনাকে মিডিয়েশনটা আপনাকে বাইপাস করে তখন আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন কোর্ট প্রসেসে। তো ইন এনি ওয়ে আপনি যদি মিডিয়েশন করে কোর্টে যান কিংবা না করেই যান, কোর্টে আপনার তখন যেটা হচ্ছে যে C-100 অ্যাপ্লিকেশন ফর্ম বলে ওটাকে, সেটাকে ফিল আপ করে আপনার কোর্টে সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, করতে হবে, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তাহলে
তাহলে তো আমি আলটিমেটলি যে মেডিয়েশন যদি না হয় তাহলে আমাদের কোর্ট প্রসেসেই গিয়ে সমাধানটা আনতে হবে। আনফরচুনেটলি জি, ইয়েস, আপনার যদি কোনো কোর্ট আউট অফ কোর্ট কোনো সেটেলমেন্টে আপনারা মিডিয়েশন বলেন, সালিশ বলেন, কিংবা ফ্যামিলি মেম্বারের থ্রুতে আপনারা যদি কোনো রেজলিউশনে না আসতে পারেন, তখন দর্শক কিন্তু আপনাদেরকে কোর্ট প্রসেসে যেতে হবে, যেটা হচ্ছে আপনার একটা ফি আছে, ফি দিতে হবে C-100 এবং দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। কারণ যদি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ থাকে তাহলে সে হেল্প উইথ ফিস তো করতে পারে। হেল্প উইথ ফিস হচ্ছে একটা, আপনার আরেকটা হচ্ছে যে আপনার লিগ্যাল এইডের যে ব্যাপারটা আছে, আপনার যদি এখানে লিগ্যাল এইড এন্টাইটেলমেন্ট, যেটা আপনি ইমতিয়াজ ভাই একটু, যে আপনারা তো যেহেতু লিগ্যাল এইড করেন, যে কোন কোন ক্ষেত্রে যে কেউ লিগ্যাল এইড পাবে, যে আপনার যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে, কারো যদি মিনস টেস্টের একটা ব্যাপার আছে, আই থিংক এটা ইমতিয়াজ ভাই আপনি। জি, আমরা প্রতিবারই এই বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করি, কারণ হচ্ছে একে তো যখন একটা ফ্যামিলি ডিসপিউট শুরু হয়, দুটো পক্ষ যখন আলাদা হয়ে যায়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেখানে থাকেই। সুলতান ভাই রাইটলি বলেছেন যে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে তখন ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল হয়, যে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকলে তখন লিগ্যাল এইড থ্রেশহোল্ডটা আপনাকে ফার্স্ট থ্রেশহোল্ড কমপ্লাই করলেন। বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনাকে দেখতে হবে যে আপনার এখানে ফাইন্যান্সিয়াল আপনার সুইটেবিলিটি কেমন আছে, আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি তো আসলে লিগ্যাল এইডের কোনো সাপোর্ট পাবেন না। কারণ হচ্ছে যে লিগ্যাল এইড অথরিটি আপনাকে দেখবে প্রথমত, হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্স আপনি ফুলফিল করতেছেন, এই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছেন, এখানে পুলিশ রিপোর্ট থাকতে পারে বা জিপিতে রিপোর্ট করা হয়ে থাকতে পারে, অথবা ডোমেস্টিক অ্যাবিউজের যে অর্গানাইজেশনগুলো আছে তারা আপনাকে সার্টিফাই করতে পারে যে আপনি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়েছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনারও টাকা আছে, তখন তো আর আপনি টাকা থাকলে তখন আর এই সুযোগটা নিতে পারছেন না। সো সেহেতু আমি এই টপিকসটাকে ক্লোজ ডাউন করার আগে আমি যে কথাটাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কোর্ট প্রসিডিংসে যাওয়ার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে অল্টারনেটিভ কোনো মেথডস আছে কিনা, অল্টারনেটিভ কোনো রেজুলেশন আছে কিনা। সেই জায়গাটাকে আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে লিটিগেশন এটাই সর্বোত্তম সমাধান নয়। তার চেয়ে যদি সুযোগ হয়, যদি কোনো অপরচুনিটি থাকে, সেটা হোক ফর্মাল মেডিয়েশন অথবা ইনফর্মাল মেডিয়েশনের মাধ্যমে আপনারা যদি এটাকে সর্ট আউট করতে পারেন, যেহেতু এখানে প্যারামাউন্ট কনসিডারেশন হচ্ছে বাচ্চার রাইট, বাচ্চার বাবা মা দুজনকেই তার লাইফে দরকার। সো সেই ক্ষেত্রে আপনারা যদি ওই লিটিগেশনের প্রসেস দিয়ে এটাকে ডিলে ট্যাকটিক না কাটিয়ে আপনারা যদি চান যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে লিভিং প্যারেন্টসের দায়িত্বটা এখানে বেশি থাকে, যে আদার প্যারেন্টকে বাচ্চার ফ্যাসিলিটেট করা, তার কন্ট্যাক্টকে কন্টিনিউ করার জন্য আপনারা যতটুকু চেষ্টা করবেন, সেটা আমার মনে হয় যে বাচ্চার ওয়েলবিংয়ের জন্য এবং একটা হেলদি গ্রোথের জন্য আমার মনে হয় খুব জরুরি, এবং এটা আমার সাথে সবাই একমত হবেন। সেহেতু লিটিগেশন না, এটাকে কিভাবে সমাধান করা যায়, বাচ্চার রাইটটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, সেদিকে আপনারা নজর রাখবেন আশা করি। আমরা অন্য টপিকসে চলে যেতে চাই। কায়সার ভাই, আপনার প্রশ্ন দিয়ে আবার শুরু করতে চাই। আপনি বলুন যে কো প্যারেন্টিং, যেটা আমি ভূমিকাটা নিয়েছি, বাট এটাকে আপনি কিভাবে আর কিছু জানতে চান যদি। সো আসলে কো প্যারেন্টিং স্বাভাবিকভাবে যখন সম্পর্ক ভেঙে যায়, তো এই কো প্যারেন্টিং কনসেপ্টটাই, I mean, what is it and why is it so important? Because আসলে থ্যাংক ইউ কায়সার ভাই। দর্শকবৃন্দ, কো-প্যারেন্টিং এর ব্যাপারটা হচ্ছে যে যখন অনেক কারণে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকছেন না, তখন দেখা যাচ্ছে বাচ্চা তো মানে আপনি লিগ্যালি বলেন এটা বাচ্চা হচ্ছে, আপনারা যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকবে, আপনার যদি বাচ্চার বার্থ সার্টিফিকেট যদি আপনার নাম থাকে কিংবা নাম নাও থাকে, আপনার যদি আপনার এটা কোর্টে গিয়ে অনেক সময় ডিসপিউট হয় যে কারো নাম বার্থ সার্টিফিকেটে নাই, কিন্তু অনেক সময় ডিএনএ টেস্টের ব্যাপার আসে। তো আপনার যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে, তখন আপনার রাইট আছে যে আপনি বাচ্চা আপনাকে আপনার সাথে আইদার থাকবে কিংবা আপনার সাথে যোগাযোগ করবে কিংবা আপনার সাথে দেখা হবে। তো সেটা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে যে কো-প্যারেন্টিং এর যে ব্যাপারটা হচ্ছে যে ইকুয়াল রাইটস
দুজন বাবা মারই ইকুয়াল রাইটস আছে। তো এখন যেটা মডার্ন কনসেপ্টটা হচ্ছে যে কোর্ট বলে যে জয়েন্ট লিভ উইথ অর্ডার, যে বাবা মা দুজনের সাথেই থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা হয়তো বাবা কিংবা মা দূরে কাজ করেন, কিংবা হয়তো বাসা অত বড় না, যে হয়তো বাবা চলে গেছেন দূরে কোথাও, এখন আর ফ্যামিলি হোমে নাই। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার একটা এগ্রিমেন্টে আসতে হবে। বেস্ট হচ্ছে যে এগ্রিমেন্টে আপনারা কোর্টের ছাড়াও আপনি এটা কোনো সলিসিটর মেডিয়েশন পার্টি অলরেডি বলেছে যে ট্রাই টু, হ্যাঁ, আপনি প্যারেন্টাল রেজলিউট দিস ম্যাটার, আইদার মিডিয়েশনে করতে পারবেন, আপনি যদি সলিসিটরদের থ্রুতে করতে চান তাও করতে পারবেন, কিংবা আপনি নিজে অনেক সময়, এখন অনেক এডুকেটেড যারা স্মার্ট আছেন অনেকে, সেটা অনেক প্যারেন্টিং টুল আছে, সেটা নিয়ে আপনি নিজেও সেটা আপনার স্পাউসের সাথে বসে একটা প্যারেন্টিং এগ্রিমেন্ট করতে পারবেন। এবং আপনি আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি সলিসিটরের থ্রুতে করা, যে আপনি এটাকে তখন আপনি কোর্টে দিয়ে একটা কনসেন্ট অর্ডার করে ফেলতে পারবেন। যদি এটা কোর্টে যায় তখন জি একটা ফি দিয়ে, ওইটা আপনার কোর্টে যাওয়া লাগবে না, নট নেসেসারিলি। আপনি যদি বোথ পার্টি এগ্রি করেন যে এই টার্মসগুলো আমরা এগ্রি করেছি, এবং কোর্টে একটা ফি দিয়ে কনসেন্ট অর্ডার দিয়ে, সেটা কোর্ট অর্ডার হিসাবেও সেটা আপনাকে, অনেক সময় যেটা হয় কোর্ট অর্ডার কেন লাগবে, কোয়েশ্চেন আসতে পারে যে কোর্ট অর্ডার কেন লাগবে, এটা তো আমার বাসার ব্যাপার, হাজব্যান্ড ওয়াইফ, কিংবা এটা আমার ফ্যামিলির ব্যাপার। কোর্ট অর্ডারটা অনেক সময় লাগে, একটা ক্ষেত্রে অনেক সময় লাগে, যেটা হচ্ছে যে একজন প্যারেন্ট হয়তো এক সময় বলেছে যে না আমি এটা মানি, তারপর দেখা গেল 1 বছর 2 বছর পরে বিয়ে হয়ে গেছে, তখন হয়তো অনেক সময় সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় অনেকে তখন আবার ওই কোর্ট মানে একটা এগ্রিমেন্ট যদি মৌখিক হয় কিংবা রিটেন হয়, নট এ কোর্ট অর্ডার, তখন সেটা মানতে পারে না। একটা কোর্টের অর্ডার হলে ইটস এ লিগ্যাল ডকুমেন্ট এন্ড লিগ্যালি বাইন্ডিং ডকুমেন্ট, এটা আপনাকে রেসপেক্ট করতে হবে, নাম্বার 1। এবং কেউ যদি এটা রেসপেক্ট না করে আদার প্যারেন্ট, তখন কোর্টে সেটার এগেইনস্টে আপনি একটা এনফোর্সমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা লিগ্যালি বাইন্ডিংটা এই কারণে এটা অনেক ফোর্সফুল। সেকেন্ড হচ্ছে, আপনি যদি অনেক সময় হোম অফিসে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, এবং যে আপনার এইটা এস্টাবলিশ করার জন্য, না আমি আমার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে নাই একসাথে, কিন্তু আমি আমার বাচ্চার রাইটে আমি এই অ্যাপ্লিকেশনটা করছি, কারণ আমার একটা কোর্ট অর্ডার আছে যে আমি আমার বাচ্চা আমার সাথে সার্টেন ডেজ থাকবে কিংবা সার্টেন উইক থাকবে, এই কারণে যে এটা আপনার জন্য অনেক একটা বেনিফিশিয়াল একটা অর্ডার। তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় কোর্ট অর্ডার করাটা বেটার, মানে জাস্ট একটা মৌখিক কিংবা একটা ভার্বাল এগ্রিমেন্ট থেকে একটা কোর্ট অর্ডার এগ্রিমেন্ট অনেক ফোর্সফুল। এটা যদি খুব বেশি এটা এক্সপেন্সিভ না, টাইম কনজিউমিং না, বেটার হচ্ছে যে আপনার একটা কোর্ট অর্ডার তখন করে ফেলা। প্যারেন্টিং এগ্রিমেন্টটা যে আপনার যেটা হচ্ছে যে অনেক সময় যে আপনি কি থাকবে, প্যারেন্টিং এগ্রিমেন্টটা কি আসলে, মানে বাচ্চা কিভাবে বেড়ে উঠবে, বাচ্চার কে কতটুকু টাইম শেয়ার করবে। জি, আগে যেটা আমি বলেছি, জাস্ট একটা বাচ্চার ক্ষেত্রে যে লিগ্যাল প্রিজাম্পশনটা হচ্ছে একটা বাচ্চার লাইফে বাবা এবং মা দুজনেই থাকবে, যদিও বাবা মা একসাথে নাই, বাট বাবা মা দুজনের ইনভলভমেন্ট থাকবে। অনেক সময় যেটা হয় যে দেখা গেছে বাবা কিংবা মা হয়তো ফিজিক্যালি ফিট না কিংবা মেন্টালি ফিট না, কিংবা দেখা যাচ্ছে হয়তো কারো ক্রিমিনাল কনভিকশন আছে। তো সেসব ক্ষেত্রে এইটা একটু কমপ্লেক্স হয়ে যায়, কারণ এখানে যদি দেখা যায় সিরিয়াস কোনো ইস্যু থাকে, যেমন দেখা গেল কারো সিরিয়াস একটা মেন্টাল হেলথ ইস্যু আছে, যে অনেক সময় ওনারা ভায়োলেন্ট হয়ে যান কিংবা এত বেশি অসুস্থ হয়ে যান যে বাচ্চা, ছোট বাচ্চা, সরি আমি যদি স্পেসিফাই করতে চাই, বাচ্চার সেফটি ইস্যু যদি থাকে, যদি একটা প্যারেন্টের বিরুদ্ধে কোনো মেন্টাল ইস্যুস থাকে অথবা ক্রিমিনাল অ্যালিগেশনস থাকে, সেক্ষেত্রে তো অফকোর্স যে আদার প্যারেন্ট থাকে তার রেসপন্সিবিলিটিটা বেশি, যে বাচ্চার হার্ম যাতে না হয়, জি বাচ্চার যাতে ক্ষতিকর কোনো সিচুয়েশনে না ফেলতে, বাচ্চা সেফগার্ড আছে কিনা এইটা। আরেকটা যদি আপনি ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে আমরা মনে করি, যেটা আমরা ওই বলার ক্ষেত্রে অনেক সময় ভুল বলে ফেলি, যে এটা প্যারেন্টসদের রাইট, এটা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এটা হবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, বাট বাচ্চার রাইট,
Yes. তাহলে সেই পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে এটা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এখন বাবা বা মা যদি ক্রিমিনাল এলিগেশনস এর অ্যালাইজড হয় বা কনভিক্টেড হয় অথবা মেন্টালি সিক থাকে, তাহলে তো এই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করতে পারবে না। এই জায়গায় আপনি কম্পারেটিভ জায়গাটাকে যদি একটু ক্লিয়ার করেন। এখানে আসলে জিনিসটা ব্যাপার হচ্ছে যদি বাবা মা কারো কোনো প্রবলেম থাকে যে এটা মনে করে যে ওয়েলফেয়ার ইস্যুটা, বাচ্চার ওয়েলফেয়ার ইস্যুটা এফেক্টেড হবে, এই বাবা মার যদি ইনভলভমেন্ট অনেক সময় এইসব মেন্টাল, ফিজিক্যাল কিংবা অনেক কারণে ক্রিমিনাল কনভিকশনের কারণে, তখন যেটা হচ্ছে আপনার এই কোর্ট কিংবা আপনার সোশ্যাল সার্ভিস, কোর্ট তো আর যে কোনো কোর্ট কারো অটোমেটিক্যালি আসবে না, যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে এটা হচ্ছে চিলড্রেন্স রাইট, এখানে কিন্তু প্যারেন্টস এর রাইট নিয়ে কথা হচ্ছে না, চিলড্রেন্স রাইট এবং চিলড্রেন্স ওয়েলফেয়ার। চিলড্রেন অ্যাক্টে কিন্তু প্যারেন্টস এর রাইট নিয়ে বলা হয়নি, বলা হয়েছে চিলড্রেন্স রাইট এন্ড দ্য ওয়েলফেয়ার। প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে একটা বাচ্চার ওয়েলফেয়ার, দেখবে যে লোকাল অথরিটি অনেক সময় ইনভলভ হয়ে যায়। যদি দেখে যে কোনো প্রবলেম আছে, কোনো একটা বাচ্চা যদি স্কুলে যায় গেল এবং গিয়ে বললো যে না আমি 2 দিন ধরে বাসায় খাবার নাই কিংবা আমার গোসল করে নাই, কিংবা দেখা গেল একটা হাতের মধ্যে একটা দাগ নিয়ে গেছে, যেটা তারা মনে করছে যে এটা হয়তো প্যারেন্ট মারধর করেছে কিংবা সামহাও এটা প্যারেন্টের নেগলিজেন্সের কারণে হয়েছে, তখন তারা এটা সোশ্যাল সার্ভিসকে ইনভলভ করবে। সোশ্যাল সার্ভিস ইনভলভ হলে তারা এটা ইনভেস্টিগেশন করবে, ওয়েলফেয়ার safeguarding. And obviously in these circumstances, obviously then the parental responsibilities are going to be, like you said, very minimal because they are harming the child potentially. But that's a different situation to this. But I think situation. Yeah. এখানে আপনার যেটা বলছেন, জাস্ট টু ক্ল্যারিফাই কায়সার ভাই, যে দেখা গেছে হ্যাঁ প্যারেন্টাল হার্ম, কিন্তু এমন হতে পারে যে বাবার সাথে হয়তো বাচ্চা থাকে, মার সাথে থাকে না। সো ফার্স্ট পয়েন্ট তারা তখন মাকে যোগাযোগ করবে যে এরকম একটা ঘটনা হয়েছে, আমরা মনে করছি বাবার সাথে বাচ্চা সেফ না, তো নেক্সট কে আছে, মানে মাকে জিজ্ঞেস করবে যে মা সেফ, এটা ওরা অ্যাসেস করবে, এমনি মাকে দিয়ে দিবে না, কিংবা মায়ের সাথে প্রবলেম হবে বাবাকে যোগাযোগ করবে যে মা সেফ কিনা বা বাচ্চা রাখার জায়গা আছে কিনা। সো দে উইল ট্রাই টু, মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের সাথে। Yeah. But the thing is with this, it gets very complex. And the thing is, this is where I think it's important to actually have a discussion on what are the tips, because now we're going into like more open, bigger families, isn't it? That becomes even more complex. But in terms of the co-parenting, right? I mean, what you've in terms of dealing with the law and all this kind of thing is with family matters, what are your tips that would be very good to kind of do the co-parenting in terms of, the best way? Because it's a conflicting thing, isn't it, for both parents, but they're adults. The children are the one who's suffering. So now, what are your tips from the experience that you've come across? Sorry, I just wanted to ask him, this time. সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা অনুষ্ঠানটি দেখে উপকৃত হচ্ছেন। আমরা যে বিষয়টা নিয়ে চিলড্রেন্স রাইটস নিয়ে আমরা আলোচনা করছি, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিয়েও কিছু কথা বলছি, এই জায়গাগুলো খুব একটা মানে কমপ্লেক্স বিষয়। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দায়িত্ব কতটুকু, অ্যাজ এ প্যারেন্ট আমাদের দায়িত্ব কতটুকু এবং চিলড্রেনদের রাইটটা কি। সো এই জায়গা থেকে কো প্যারেন্টিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে আমাদেরকে বাবা এবং মা দুজনকেই চিন্তা করতে হবে, যেহেতু কোর্ট এবং এদেশের ল প্যারামাউন্ট কনসিডারেশন হচ্ছে বাচ্চাদের ওয়েলফেয়ার, বাচ্চাদের ওয়েলবিং কীভাবে অ্যান্ড হেলদি গ্রোথ। এই জায়গাটায় আমাদের কো প্যারেন্টিংটা খুবই ইম্পর্টেন্ট। দুজন প্যারেন্টকে, একজন বাচ্চার জীবনে দুজন বাবা এবং মা দুজনকেই দরকার। সেই ক্ষেত্রে একজন সিঙ্গল মাদার অথবা একজন সিঙ্গল ফাদার একটা বাচ্চার জীবনে যতটুকু ভূমিকা রাখতে পারে, দুজন মিলে যদি সেটাকে ভাগাভাগি করে নেওয়া যায়, সেটা ওর জন্য অনেক সুবিধার। আমরা আলোচনা করছিলাম যে যদি একজন প্যারেন্ট অসুস্থ থাকে, একজন প্যারেন্ট যদি কোনো ক্রিমিনাল অ্যালিগেশনস থাকে, কনভিক্টেড থাকে, তখন কি হবে? তখন তার কোনো উপায় থাকে না যে আপনাকে একজন যে সুস্থ প্যারেন্ট থাকে, যে স্বাভাবিক প্যারেন্ট থাকে, তার দায়িত্বটা তখন বেশি পড়ে যায়, একার পড়ে যায়। কিন্তু যদি সেটা না হয়, বাচ্চার জীবনে দুজনেরই যেহেতু দরকার, সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে এফেক্টিভ কমিউনিকেশন বিটুইন প্যারেন্টস, এবং আপনার চাইল্ডস ইন্টারেস্টটাকে পায়োনিয়ার হিসেবে দেখতে হবে।
এবং বাচ্চার নিডসটা কি সেটাকে দেখতে হবে। এই জিনিসগুলোকে আপনারা যদি প্রায়োরিটি দিয়ে দেখেন এবং বাচ্চার আমরা কিভাবে যে কো-প্যারেন্টিং আমরা কিভাবে, আমি কি ফুল টাইম জব করছি, ওয়াইফ যে অথবা যার কাছে বাচ্চাটা আছে সে কি একজন গৃহিণী কিনা, যদি সেটা হয় তাহলে আমাদেরকে এই জায়গা থেকে কনসিডারেশনে নিয়ে কে কি কতটুকু কন্ট্রিবিউশন আমাদের বাচ্চাদের জীবনে রাখতে পারছি সেই অনুযায়ী, এটা এমন না যে কোর্টে ড্র্যাগিং করে আই নিড টু লাইক অ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লিকেশন করে বাচ্চার চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের জন্য, সে কিভাবে বাচ্চাকে ওকে না আমি লুক আফটার করতে পারি কি পারি না সেটা কোনো দেখার বিষয় না, আমি চাচ্ছি আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে থাকতে, অথবা আমি 50% দেখার চান্স আছে আমি সেটাকে এস্টাবলিশ করার চিন্তা করব না। আসলে কোর্ট প্রসেস এভাবে কাজ করে না। কোর্ট সবসময় যেটা কনসিডারেশনে নেয়, আপনার কাছে যদি একদিন দিয়ে বাচ্চার ওয়েলবিংটা ভালো হয়, বাচ্চার যদি আপনাকে অতটুকু সময় পেয়ে ওর জন্য যদি ভালো হয় সেটাই দিবে। অথবা যদি কোর্ট চিন্তা করে যে না বাবার কাছে থাকবে 3 দিন, মার কাছে থাকবে 4 দিন, অথবা উইকেন্ড ভিজিট যদি থাকে, অথবা ওভারনাইট স্টে থাকে, এই জিনিসগুলোকে যদি আমরা নিজেরা বোঝাপড়া করে নিতে পারি, এটার নামই হচ্ছে আসলে কো-প্যারেন্টিং অ্যান্ড ওয়েল কো-প্যারেন্টিং। সো এক্ষেত্রে সুলতান ভাই আপনি যদি একটু অ্যাড করেন যদি আমি কোনো কিছু মিস করে থাকি। না, আই থিঙ্ক আপনি এটা ওয়েল কভার করেছেন, বাট একটা জিনিস হচ্ছে যে প্র্যাকটিক্যাল টার্মসে যেটা যে বাবা মা যদি একসাথে না থাকেন বাচ্চারা কিভাবে তখন গিয়ে দর্শক যে বাচ্চারা কিভাবে মানুষ হবে, তো এখানে বোথ প্যারেন্টসের একটা অ্যাক্টিভ রোল থাকলে ভালো। এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন মানে আপনি যেটা বলেছেন যে বাবা মার সাথে কি ইকুয়ালি থাকবে, তো 2টা বাসায় ওরা 1 সপ্তাহ থাকবে বাবার সাথে, 1 সপ্তাহ মায়ের সাথে। এটা অনেক ক্ষেত্রে পসিবল হয় যদি বাবা মা লোকালি থাকেন। এখন দেখা গেল বাবা থাকেন লন্ডনে, মা থাকেন গিয়ে ওয়েলসে কিংবা বার্মিংহামে, তখন সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাচ্চাদের জন্য তখন এক হচ্ছে স্কুলিংটা, স্কুল 1 সপ্তাহ তো বাচ্চা স্কুল লন্ডনে থাকতে পারবে না, আর 1 সপ্তাহ বার্মিংহামে থাকতে পারবে না। তো সেক্ষেত্রে যেটা কোর্ট দেখবে যে অরিজিনালি বাচ্চারা কোথায় ছিল, লন্ডনে যদি থেকে থাকে তখন ওইটাই মানে বেশি প্রাধান্য পাবে। তো অনেকগুলা ফ্যাক্টর আছে, আমরা ইনশাল্লাহ আরেকদিন ডিটেইলস এটা নিয়ে কথা বলবো। আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট কথা নিয়ে বলেছি, একটা আমরা এটা কন্টিনিউ করব, আমরা যদি করতে পারি। আমাদের মাত্র 1 মিনিটের কম সময় আছে, আপনি দর্শকদের কাছ থেকে যদি বিদায় নিয়ে নেন, আমাদের কাসর ভাই আপনি যদি কিছু বলার থাকে within 20 seconds. Okay, so I think we as parents are adults, and I think in our community we tend to have this, we really need to think of our children. So I think we repeat this many times, but in all of these things the child has rights and we have responsibilities. So always think of your children and mediate and resolve things early. থ্যাংক ইউ কাসর ভাই, থ্যাংক ইউ সুলতান ভাই। আমরা যে আলোচনা করছিলাম এটা একদিন শেষ হওয়ার নয়, আমরা আলোচনা কন্টিনিউ করবো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে। আপনারা নেক্সট এপিসোড দেখতে থাকবেন, আমরা আরও এই বিষয়গুলোকে প্রোগ্রেস করার চেষ্টা করব। সবাইকে